গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি সেটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পের নাম টাইম জোন। এমন একটা সংবাদ যে কখনো না কখনো আসবে এ তো রচনা জানতই, কিন্তু সেই দিনটা যে আজই তার জন্যে আদৌ মানসিক প্রস্তুতি ছিল কি? হয়তো ছিল, হয়তো ছিল না। রচনা এই মুহূর্তে ভেবে উঠতে পারছিল না। দিনটা গতানুগতিক ঢঙেই শুরু হয়েছিল আজ। সেপ্টেম্বরের শেষ, বসন্তের চমৎকার একটা সকাল ফুটেছিল সিডনিতে। লন্ডনের রাত 10টা, অর্থাৎ সিডনির সকাল 8টায় ছেলের সঙ্গে নিয়মমাফিক মোলাকাত হলো স্কাইপে। তারপর নিয়ম মতোই বরুণ আর রচনা যে যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অফিসে। মাস 6 হলো সিডনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ডেস্ক জবে জয়েন করেছে রচনা। সেখান থেকেই কাজের ফাঁকে ফাঁকে দুবার ফোন করেছিল কলকাতায় বাবা মাকে, যেমন করে রোজ। সিডনি আর কলকাতার টাইম জোনের তফাতটা মাথায় রেখে। প্রথম কল কলকাতায় 7টায়, অর্থাৎ সিডনির 11:30টায়। দ্বিতীয়টা কলকাতার 11টায়। সিডনিতে তখন দুপুর 3:30। 4 ঘন্টা পর পর বাবা মায়ের সঙ্গে ফোনাফুনি চলে রচনার। কলকাতায় সন্ধে 7টা বাজা পর্যন্ত। কলকাতায় দ্বিতীয় ফোনটা সেরে আজ একটু তাড়াতাড়ি কর্মস্থল ছেড়ে বেরিয়ে পড়েছিল রচনা, জরুরি কিছু কেনাকাটা করতে। তাদের সিডনিবাসের 2 বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে শনিবার একটা ছোট্ট মতন পার্টি দিচ্ছে বরুণ। তারই জোগাড়পত্র আর কি। মাছ, মাংস, কয়েক ধরনের সস, কিছু হার্বস, সবজি আর গোটা 6 ওয়াইনের বোতল। আসবে তো কয়েকজন বাঙালি বন্ধু আর তার বউরা। শেষের বস্তুটিতেই তাদের আগ্রহ বেশি। 2-4 জন অবশ্য ওয়াইন ছোঁয় না, তাদের চাই আরও কড়া পানীয়। তা সে বন্দোবস্ত তো বাড়িতেই থাকে। 4 মহাদেশে চরকি খাওয়া বরুণেরও ওইসব ছাড়া চলে না আজকাল। মালপত্র সমেত গাড়িতে ফিরেই রচনা চমকেছিল। সর্বনাশ, 5:40। 6টার মধ্যে পৌঁছতে হবে বাড়িতে। পারবে তো? সিডনির 6টা মানে লন্ডনের সকাল 8টা। এখানে কাঁটায় কাঁটায় 6টায় স্কাইপ অন না করলে রাজার সঙ্গে তো দেখাই হবে না বেলা। রচনা ঊর্ধ্বশ্বাসে গাড়ি ছোটালো। বাইরে ঝকমক করছে সিডনির সোনালি বিকেল। তাকানোর সময় নেই রচনার। পথের দুধার সাজছে জ্যাকারান্ডায়। দেখার ফুরসত নেই রচনার। দিন দিন যা বিচ্ছু হচ্ছে ছেলে, রোজ 2বার মাত্র স্কাইপে দর্শন দেয়। তাতেও রাজার যে কত বাহানা। এখন তার ক্লাস 10, অনেক রাত্রির অবধি পড়াশোনা করে। সকাল 8টায় নাকি তার ঘুমই ভাঙতে চায় না। সুতরাং দিনে সাকুল্যে একবারের বেশি তার স্কাইপে বসা সম্ভব নয়। নেহাত কঠোর শৃঙ্খলাপরায়ণ মার সঙ্গে এঁটে উঠতে পারছে না, তাই এখনও চালু আছে সিস্টেম। হ্যাঁ, এভাবেই ছেলের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রেখেছে রচনা, নিজের বাবা মায়ের সঙ্গেও। তারা অবশ্য স্কাইপে আসে না, টেলিফোনই ভরসা। ছেলের সঙ্গে রচনার 2বার সাক্ষাৎ হয়, তো তাদের বাড়িতে বাতচিত হয় দিনে 4বার। বাঁধা সময়। কি করবে রচনা? এছাড়া উপায় তো নেই। বরুণ যে দুনিয়ার কোথাওই এখন পাকাপাকি থিতু হতে পারল না। 16 বছর আগে তারা কলকাতা ছেড়েছিল। তারপর থেকে দুজনে লাট্টুর মতো তো ঘুরছেই। দুবাই, লন্ডন, টোকিও, সান ফ্রান্সিসকো হয়ে এখন সিডনিতে। তা এইভাবে চক্কর কাটতে রচনার যে মন্দ লাগে তা নয়। ভিন্ন ভিন্ন দেশ মানেই তো নতুন নতুন মানুষ।
কোথাও একঘেয়েমি আসার আগেই আবার টাটকা অক্সিজেন। তবে তার পাশাপাশি আরও কিছু কথাও তো ভাবতে হয়, বিশেষ করে বয়স্ক বাবা মাকে নিয়ে। দুজনের কেউই যে পুরোপুরি সুস্থ নয়। এর প্রেশার, থাইরয়েড, তো ওর সুগার হাই। একজনের হাঁটু কনকনের ব্যায়ামও তো অন্যজন কোমর নাড়তে কাহিল। একটা মাত্র সন্তান হওয়ার জ্বালা তো কম নয়। রচনার বুকের মধ্যে এক চোরা উদ্বেগ কুনকুন করে সবসময়। চোখের সামনে দেখতে না পাওয়া মানেই তো আশঙ্কা, নয় কি? রচনা ভেবেছিল বাবা মাকে কাছে এনে রাখবে, তাই বা পেরে উঠল কই? না, কণামাত্র আপত্তি ছিল না বরুণের। তাদের বাড়িতে যৌথ পরিবারের বিরাট সংসার, সারাক্ষণ লোক গিজগিজ করছে। তুলনায় রচনার বাবা মা অনেকটাই সহায় সম্বলহীন। তারা যদি স্বেচ্ছায় মেয়ে জামাইয়ের সঙ্গে এসে থাকতে রাজি হয়, বরুণ কেন বাধা দেবে? কিন্তু এত ফ্যাকরা, এত ফ্যাকরা! একটানা 6 মাসের বেশি ভিসা মেলে না। এই বয়সে বারবার যাতায়াতের ধকল সামলানো মোটেই সোজা কাজ নয়। তাছাড়া কলকাতা ছেড়ে কোথাও বেশি দিন তাদের মন টেকে না। দুবাই, লন্ডন অবধি তাও ঠিক ছিল। 7 বছরে 5 যাওয়া আসাও করেছিল দুজনেই। কিন্তু একবার সান ফ্রান্সিসকো গিয়েই মা এমনভাবে বেঁকে বসল, কি কাকুতি মিনতি! আমাদের আর টানা হাঁচড়া করিস না রুনা, অতক্ষণ প্লেনে বসে থাকতে হবে ভাবলেই আমার বুক ধড়ফড় করে। তারপর এখানে নামো, ওখানে অপেক্ষা করো, বারবার প্লেন বদলাও। তার চেয়ে বরং তুই কষ্ট করে বছরে আয় না একবার। এমন অনুনয়ের পর আর কি জোরাজুরি চলে? ঝঞ্ঝাট ছিল ছেলেকে নিয়েও। দেশে দেশে ট্যাঁকে নিয়ে ঘুরলে ছেলের পড়াশোনার ক্ষতি হতে পারে, এই ভেবেই না লন্ডনের পাবলিক স্কুলে ভর্তি করে দিয়েছিল রাজাকে। খরচাপাতি ক্ষমতা যখন রয়েছে, একটু অন্যরকমভাবেই নয় বড় হোক ছেলে, সেরা আদব কায়দা শিখুক, শৃঙ্খলাবোধ তৈরি হোক, সঙ্গে লেখাপড়া চলুক সমান তালে। পরিকল্পনা বৃথা যায়নি। দিব্যি গড়গড়িয়ে এগোচ্ছে রাজা। ইদানিং ট্যান্ডাই ম্যান্ডাই করছে বটে, তবে এখনও রচনা রিমোট কন্ট্রোলটা খোয়ায়নি। একের পর এক টাইম জোন বদলে যাচ্ছে রাজার বাবা মার, তবুও। গাড়ি ড্রাইভওয়েতে রেখেই হাঁচর পাঁচর করে নামলো রচনা। দ্রুত হাতে অফ করলো সিকিউরিটি কোড। 2 হাতের প্যাকেটগুলো নামালো কিচেনে। কার্পেটে মোড়া সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছে দোতলায়। কম্পিউটার চালু করে স্কাইপে ডাক পাঠালো ছেলেকে। 1 বার, 2 বার, 3 বার। বেজেই যাচ্ছে ফোন, ধরছে না রাজা। রচনা ঘড়ি দেখে ফোঁস করে একটা শ্বাস ফেলল। দেরি হয়ে গেছে বুঝেই সুযোগ পেয়েছে রাজা। আজ আর দেখা দেবে না স্কাইপে। ঠিক হ্যাঁ, কাল সকালে পুষিয়ে নেবে রচনা। 10 মিনিটের জায়গায় পাক্কা 20 মিনিট আটকে রাখবে ছেলেকে। ভাবনাটায় খানিক স্বস্তি মিলল যেন। কম্পিউটার ছেড়ে উঠল রচনা। সদ্য কেনা জিনিসগুলো এবার ঠুসতে হবে ফ্রিজে। ধীরে সুস্থেই নামছিল, হঠাৎ বেজে উঠেছে মোবাইল। নির্ঘাত রাজা টের পেয়েছে মাকে ফেরানোটা উচিত হয়নি। দৌড়ে গিয়ে মোবাইল হাতে তুলতেই চমক। রাজা নয়, বাবা। এখন হঠাৎ পলকা বিস্ময় নিয়ে রচনা কানে চেপেছিল ফোন। অমনি পুট করে কেটে গেল লাইন। রচনার হাসি পেয়ে গেল। বাবার এই এক অভ্যাস, পয়সা বাঁচাতে ফোন করেই লাইন কেটে দেয়। জানে মেয়ে তো কল করবেই, কিন্তু দরকারটা কি পড়ল? কলকাতায় এখন দুপুর 2টো বেজে গেছে, অর্থাৎ মধ্যাহ্নভোজন শেষ। কলকাতার বেলা 11টার ফোনে মা বলেছিল আজ পার্শে মাছের সর্ষে ঝোল রেঁধেছে কমলা।
ওই খেয়ে আবার বাবার অম্বল টম্বল হলো না তো? কোন অ্যান্টাসিড খাবে জানতে চাইছে, নাকি মা আবার কিছু একটা জিনিস খুঁজে পাচ্ছে না? ইদানিং যা ভুলো মন হয়েছে মায়ের। কোন শাড়িটা লন্ড্রিতে পাঠালো সেটা পর্যন্ত খেয়াল রাখতে পারে না। ভাগ্যিস 7 সমুদ্র 13 নদীর এপারে থেকেও রচনা নিখুঁতভাবে স্মরণ রাখে সব, এবং ক্ষণে ক্ষণে নির্দেশ পাঠায়। তাই না মসৃণ গতিতে কলকাতায় গড়গড়িয়ে চলছে বুড়ো বুড়ির সংসার। কিন্তু বাবার কলটা মোবাইল থেকে এলো যে বড়, ল্যান্ডলাইন নয় কেন? কাল তৃতীয় ফোনে বাবা অবশ্য বলেছিল খুব বৃষ্টি হয়েছে কলকাতায়। তারপর থেকেই বাড়ির ফোন নাকি গড়বড় করছে। একেবারেই বসে গেল নাকি? কোথায় কমপ্লেন করতে হবে রচনা তাও লিখে দিয়ে এসেছিল, তবুও বোধহয় ভরসা পাচ্ছে না বাবা। সিডনিতে বসেই রচনাকে লেখাতে হবে অভিযোগ। সে অবশ্য এ ধরনের কাজগুলো উপভোগই করে। 8-9খানা টাইম জোনের ওপারে থেকেও বাবার একমাত্র নির্ভর হতে পারাতেও রীতিমতো শ্লাঘার বিষয়। মুচকি হেসে কল ব্যাক করতে যাচ্ছিল রচনা। আবার বেজে উঠেছে মোবাইল। তখনও রচনার মনে মেঘের আভাস মাত্র নেই। হালকা সুরেই বলল, হলোটা কি? হঠাৎ এত ব্যস্ত কেন? বড় বিপদ রে রুনা। ওপারে পরিমলের গলা কেমন যেন ধরা শোনালো। তোর মা একটু আগে। রচনার বুক ধড়াস করে উঠল। কি হয়েছে মায়ের? বোধহয় সেরিব্রাল অ্যাটাক। সে কি? মোবাইলটা হাত থেকে প্রায় খসে যাচ্ছিল রচনার। কোনো ক্রমে খামচে ধরল। এই তো 3:30, আই মিন 11টায় আমার সঙ্গে কত কথা বলল। তখন তো নর্মালই ছিল। দিব্যি স্নানে গেল, বেরিয়ে শাড়ি জামা মেলছিল। হঠাৎই একটা গোঙানির শব্দ, দেখি পড়ে আছে ব্যালকনিতে। সর্বনাশ! ডাক্তার ডেকেছ? তারা এখন আসবে কি আসবে না, তোর নোট করে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে সোজা হাসপাতালে নিয়ে এসছি। ওরা ইন্টেনসিভ কেয়ারে ভর্তি করে নিল। তোমার সঙ্গে আর কে আছে? পাশের ফ্ল্যাটের রাজেন বাবু আর তার স্ত্রী। ব্যাস? বরুণদের বাড়িতে খবর দাওনি? এবার দেব। তোকেই প্রথম জানালাম। আমার মাথা কাজ করছে না রে রুনা, হাঁটু ঠক ঠক করে কাঁপছে। আহা, বি স্টেডি। বিপন্ন মুহূর্তেও পলকা ধমক ঠিকরে এলো রচনার গলা থেকে। পরক্ষণে ঠোক গিলে বলল, ঠান্ডা মাথায় লোকজনদের ডাকো, বিড্ডুদাকে ইনফর্ম করো। মাসির কিছু হয়েছে শুনলে সে অফিস থেকে দৌড়ে আসবে। মিমি তুতুলদেরও জানাও, সবাই পাশে এলে। কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। মানুষটা এখনও অচেতন, বোধহয় কোমায়। তুই এক্ষুনি চলে আয় রুনা, তোর মা বোধহয় আর ফিরবে না রে। পরিমলের আর্তনাদ তীক্ষ্ণ গজালের মতো বিঁধল রচনাকে। হাসপাতালের নামটা জেনে ছেড়ে দিল ফোন। মস্তিষ্ক যেন ভোঁতা মেরে গেছে আচমকা। আস্তে আস্তে রচনা নিজেকে থিতু করল। সংকটের সময় ঘাবড়ালে কি চলে? যা নার্ভাস বাবাকে দিয়ে হবে না। এই সিডনি থেকেই রচনাকেই সারাক্ষণ মনিটর করতে হবে মায়ের শারীরিক হাল। ফোনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখতে হবে অষ্টপ্রহর, প্রয়োজন হলে ঘন্টায় ঘন্টায়। পেমেন্টের বন্দোবস্তও করতে হবে এখান থেকেই। আর হ্যাঁ, কলকাতায় যেতে হবে 7-8খানা টাইম জোন অতিক্রম করে, যত তাড়াতাড়ি সম্ভব। বাঁচাতেই হবে মাকে, যে করেই হোক। নিয়তির লিখন খণ্ডা বেঁকে প্রায় 1.5 গুণ দামে টিকিট কেটে সিঙ্গাপুর ছুঁয়ে
মাত্র ৭৬ ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছেও কিছুই করে উঠতে পারল না রচনা। জ্ঞান তো ফিরলই না, উল্টে প্রাণ পাখিটুকু যাও বা ধুকপুক করছিল আলপনার। মেয়ে হাসপাতালে পা রাখার পরপরই সে উধাও হলো কাঁচা ফেলে। অনেকগুলো টাইম জোনের ওপারে থেকেও রচনা তো সেবায় কোনো কসুর করেনি, টাকা পয়সা খরচ করেছে জলের মতো। হয়তো সেই কৃতজ্ঞতা জানাতেই মেয়ের প্রতীক্ষায় উড়ান থমকেছিল মা বেচারির। তা আলপনা আর নেই বলেই কি তার প্রতি সব দায় দায়িত্ব ফুরিয়ে গেছে রচনার? মায়ের শ্রাদ্ধ শান্তিতে তাকেই করতে হবে, এবং কাজটা নিষ্ঠাভাবেই করবে রচনা। সেই মতো প্ল্যানও ছকে ফেলেছে। বাবা মায়ের এই 2 কামরার ফ্ল্যাটে শ্রাদ্ধ কেন, কোনো অনুষ্ঠানই করা সম্ভব নয়। বাড়ি ভাড়া করলেও বিস্তর হাঙ্গামা, অতএব গৌরীয় মঠই শ্রেয়। ওরা নিয়মকানুন সব জানে, রচনাকে আলাদা করে উদ্বাস্তু হতে হবে না, সুষ্ঠুভাবে উঠে যাবে কাজ। খরচাপাতি একটু বেশি পড়বে এই যা। আমন্ত্রিতদের খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা নেই, সে দায়িত্ব মঠের। কজন খাবে, ভোজনে কী পদ থাকবে, তাই নিয়ে প্যাকেজ আছে 3-4 রকম। সেরাটাই বেঁচেছে রচনা। মায়ের শেষ কাজ নিয়ে সে কোনো রকম সমালোচনা শুনতে রাজি নয়। তবে নিয়মভঙ্গটা রচনা বাড়িতেই করবে। বিদ্যুদা ক্যাটারার ঠিক করে দিয়েছে, শুধু মেনুটাই যে এখনও ফাইনাল হয়নি। আর একটা বাড়তি আয়োজন করেছে রচনা, মায়ের উদ্দেশ্যে ছোট একটা স্মৃতিচারণার অনুষ্ঠান। সেখানে কাকে কাকে ডাকা যায় তারই একটা লিস্ট করছিল ঘরে। যে 2-3 জন বান্ধবীর সঙ্গে মার এখনও যোগাযোগ ছিল, তাদের নামও ছিল রাক্কা তালিকায়। নিচের ফ্ল্যাটের লালিদি ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, তাকেও ডাকা যায়। ভাবতে ভাবতে দৃষ্টি দেওয়াল ঘড়িতে 1:40, মানে লন্ডনে 8:10। খেয়েছে, রাজও রাজা শটকান দেবে নাকি? কলকাতায় এসে এই হয়েছে এক মুশকিল, লন্ডনের সঙ্গে টাইম জোনের ফারাকটা গুলিয়ে যাচ্ছে বারবার। আগে এমনটা কখনো হতো না। গত বছর কলকাতায় এসেও নিখুঁত সময়ে স্কাইপে বসত রচনা। এবার কেন যে ভুল হয়ে যাচ্ছে রোজ রোজ? মন বিক্ষিপ্ত হয়ে আছে বলে, নাকি ছেলের সঙ্গে টাইম জোনের ফারাকটা এলোমেলো হয়ে যাচ্ছে ক্রমশ? চিন্তা শিখে তুলে রচনা তাড়াতাড়ি ল্যাপটপটা অন করলো। কপাল ভালো, আজ একবার ডাক পাঠাতেই রাজা স্কাইপে হাজির। লন্ডনে আজ বেশ ঠান্ডা বোধ হয়। রাজার পরনে জিন্স আর ফুল ওভার। মনিটরে হাত নাড়ছে রাজা। হাই মম, কেমন চলছে সব? ওকে। হাউ ইজ দাদু? মরজ, কথা কম বলছে, নিজের রুমে বসে আছে সারাক্ষণ। স্টিল নাও? 8-9 দিন তো হয়ে গেল। তোমার দাদু দিদার 44 বছরের সম্পর্ক ছিল রাজা, মাত্র 8-9 দিনে কি এত বড় শোকটা দাদুর মুছে যাবে? ভেরি ফানি। যে নেই সে তো নেই, তার জন্য অলওয়েজ স্যাড থেকে হোয়াটস দ্য গেইন? কি অদ্ভুত নিষ্ঠুর সংলাপ! শুনলে ভিতরটা শিউরে ওঠে রচনার। ঝটপট প্রসঙ্গ ঘুরিয়ে নিল। তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে? শিওর। নাও ডোন্ট আস্ক মি আজ আমি কী খেয়েছি, ইটস ইউজুয়াল, কাল পরশুর মতোই। বলে রাজা মুচকি হাসল। বাই দ্য বাই, তুমি কি লাঞ্চ করলে আজ? ভাত, ম্যাশড পোটাটো আর একটুকু ঘি? ওই সবই এখন খেতে হয় বেটা, এটাই নিয়ম। রিডিকিউলাস। তোমরা ভেজ খেলে দিদার শোল কি বেশি শান্তি পায়? সি ওয়াজ টোটালি নন ভেজ, নয় কি? প্রশ্নটায় রচনা খুশি হলো না, কিন্তু রাজার মুখে ইংরাজি উচ্চারণে শান্তি শব্দটা শুনেও
হাসি পেল সামান্য। তবু গম্ভীর মুখেই রচনা বলল, আই জাস্ট টোল্ড ইউ এগুলো রিচুয়াল, পালন করতে হয়। আমি কিন্তু পারবো না মম, আই কান্ট স্ট্যান্ড আ ভেজ মিল, ওয়াক আসে। রচনা আরও গোমরা হলো। যা খুশি করো, মরলে তো আর দেখতে আসবো না। রিয়েলি? আই থট ইউ উইল বি অলওয়েজ উইথ মি, ইভেন আফটার ইয়োর ডেথ। রাজা চোখ টিপল। অ্যাজ আ গোস্ট অর উইচ? রাজা রসিকতা করছে নাকি মার পাহারাদারিতে বিদ্রুপ ছেটাচ্ছে? কলকাতায় ছেলেকে স্কাইপ করা তো রচনা কমিয়ে দিয়েছে। দুপুরে স্কুল থেকে রাজার, বিকালে খেলাধুলো। লন্ডনের 7টা সাড়ে 7টায় হোস্টেলে ফেরে রাজা। তারপর আর ছেলেকে ডাকার সময় কোথায়? কলকাতায় তো তখন নিশুতি রাত। গুছিয়ে একটা ধমক দিতে যাচ্ছিল রচনা, তার আগেই রাজা ফের সরব। ড্যাডের সঙ্গে কথা হলো? কী নিয়ে? কারেন্ট নিউজটা শুনেছ নিশ্চয়ই। কী খবর রে? ও, ইউ ডোন্ট নো? রাজার চোখে রহস্যের ঝিলিক। তাহলে সাসপেন্স থাক, ড্যাডি তোমাকে বলবে। একটু হিন্ট দে আমায়। সরি মম। নাক আর ঠোঁটের মাঝে স্পষ্ট গোঁফের রেখা গজানো রাজা এক বিচিত্র ভঙ্গিতে কাঁধ ছাকালো। ইয়োর টাইম ইজ আপ ফর টুডে অ্যান্ড মাইন্ড ইট, কাল থেকে বি পাংচুয়াল। টাইম জোন বদলে যাওয়ার এক্সকিউজ দেবে না, নইলে যত ক্যাক ক্যাক করো, আই ওন্ট মিট ইউ অ্যান্ড আই মিন ইট। পলকে পর্দা থেকে উবে গেল রাজা। কম্পিউটারকে ঘুম পাড়িয়ে ঝুম হয়ে বসে রইল রচনা। সবে তো 16 পড়েছে, এখনই রাজার কি বড় বড় হাবভাব। দিন দিন যেন রুক্ষ হয়ে উঠছে ছেলেটা। পাঙ্ক টাঙ্কদের সঙ্গে মিশছে না তো? মনে হয় না। পরীক্ষার স্কোর তো এখনও ভালোই হচ্ছে, স্কুল থেকেও তো কোনো নালিশ আসেনি। তবে কি এই টিনেজ সিনড্রোম? মা বাবাকে ছ্যাঁড় করে কথা শুনিয়ে এই বয়সে ছেলেমেয়েরা নাকি বাড়তি মজা পায়। এবার কি এক পা করে দূরে সরে যাবে ছেলে? ভাবলেই শিরদাঁড়ায় যেন ঠান্ডা স্রোত। কমলা ডাকছে, দিদি, বাবু তোমায় খুঁজছে গো। রচনা উঠে বাবার ঘরে এলো। পুরনো বড় খাটখানায় বসে আছে বাবা, কেমন যেন জবুথবু মেরে। মাত্র কদিনেই বাবার বয়স যেন অনেকটা বেড়ে গেল। গত জানুয়ারিতে 76 পূর্ণ করেছে বাবা। দেখে 65-66 বেশি মনে হতো না। এখন এক যেন অসতিবর বৃদ্ধ। গালময় খোঁচা খোঁচা সাদা দাড়ি, কপালের ভাঁজ বড্ড বেশি প্রকট, চোখের মণি বিচ্ছিরি রকমের ঘোলাটে, রোগাও লাগে যেন। হাফ পাঞ্জাবিখানা ল্যাকপ্যাত করে ঝুলছে কাঁধে। পাশে দুখানা বাংলা খবরের কাগজ, ভাঁজ খোলা হয়নি এখনো। সারাক্ষণ কাগজ মুখে বসে থাকার জন্য মা একসময় কত চোটপাট করেছে। রচনাও ঠাট্টা তামাশা কম জোরেনি। অথচ ওই না ছোঁয়া কাগজ দুটো যেন শেলের মতো বিঁধছে আজ। এত বছরের প্রিয় নেশাটা কি ত্যাগ করলো বাবা? বুকটা মুচড়ে উঠেছিল রচনার। তবু গলা স্বাভাবিক রেখে বলল, কিছু বলবে? পরিমল চোখ তুলল। হ্যাঁ, এখানে আয়, আমার পাশে একটু বস। এই এক নতুন উপসর্গ হয়েছে বাবার। যখন তখন রচনাকে ডেকে পাঠিয়ে পাশে বসাচ্ছে, তারপর হাতটা ধরে কেমন এক আরতি মাখা চোখে তাকিয়ে থাকছে মেয়ের পানে। রচনার মধ্যে কি তার মাকে খুঁজছে বাবা? পরিমল বিড়বিড় করল, তোর ঘাট কাজ কবে যেন? পরশু। গঙ্গায় গিয়ে করবি না বাড়িতে? গঙ্গাতেই যাব, বাড়িতে কোনো ঝামেলা রাখছি না। হ্যাঁ, শ্রাদ্ধও তো বাইরেই করছিস। রচনার হাতখানা মুঠোয় চাপল পরিমল। তোকে একটা রিকোয়েস্ট করবো রুনা?
কি? আমাকে কাজের দিন মঠে ফটে যেতে বলিস না, আমি বাড়িতেই থাকব। যা, তা হয় নাকি? মার কাজ, তুমি সেখানে নেই, সবাই তোমাকে খুঁজবে। তা হোক, ওই ভিড় ভাট্টাটা আমার একদম ভালো লাগবে না রে। এই উপসর্গটাও রচনার চোখে পড়েছে। মানুষের সঙ্গ এত পছন্দ করে বাবা, আড্ডাবাজ বলে খ্যাতিও আছে, অথচ এখন লোকজনকে কেমন যেন এড়িয়ে এড়িয়ে চলছে। কত কে আসছে বাড়িতে, তাদের দেখা মাত্রই যেন অস্বস্তি ফুটে ওঠে বাবার চোখে মুখে, যেন তারা বিদায় হলেই বাবা খুশি। এমনটাই হয় বোধ হয়। খুব আপনজন চলে গেলে অনেকেই তো নির্জনতাকে আঁকড়ে ধরে। রচনার দিদাই তো দাদু মারা যাওয়ার পর পাক্কা 1 মাস ঘর ছেড়ে বেরোয়নি। তারপর অবশ্য আবার আস্তে আস্তে মিশে গিয়েছিল সংসারে। পরিমলকে আশ্বস্ত করার সুরে রচনা বলল, আচ্ছা তাই হবে, কমলাকে রেখে যাব, কয়েক ঘন্টার তো ব্যাপার, ও তোমার দেখভাল করবে, ঠিক আছে? স্বর ফুটল না পরিমলের, অল্প ঘাড় নাড়ল শুধু। বাবাকে খানিক উজ্জীবিত করতে চাইল রচনা, সামান্য তরল গলায় বলল, যাকে এবার কাজের কথা এসো। নিয়ম ভঙ্গে কী মাছ করব? আমি কি বলবো? তোমার ইচ্ছেই তো ফাইনাল হবে বাবা। চিংড়ি, ইলিশ, পাবদা, পার্শে, ভেটকি, এর মধ্যে যে কোনো 3টে চুজ করো। পর না, যা প্রাণ চায়। তোর মার তো কোনো মাছেই অরুচি ছিল না, আপন মনেই বলল পরিমল। ক্ষণিক চুপ করে থেকে ফের তার গলা বেজেছে। হ্যাঁ রে রুনা, নিয়মভঙ্গের পরই কি তুই চলে যাবি? আরে না, আরও 7 দিন থাকবো। তোমায় থিতু করে দিয়েই তবেই না আমার শান্তি। তোকে যেতেই হবে, তাই না? প্রত্যেকবার এই কথাটি আওড়ায় বাবা। এবার যেন কেমন অন্যরকম শোনালো রচনার কানে। বলতে যাচ্ছিল, চিন্তা করো না, 1 গাদা টাইম জোন চট্টপকে ফের এসে যাব ডিসেম্বরে, অন্তত 2 সপ্তাহ থাকবো। বলল না, ক্রিসমাসের সময় রাজার সিডনি আসার কথা, তখন কি আশাটা হয়ে উঠবে? একটা কাজ করা যায় অবশ্য, রাজাকেও যদি কলকাতায় চলে আসতে বলে। কিন্তু রাজা কি তার কথা শুনবে? লন্ডনের বন্ধুবান্ধব ছেড়ে এসে তো সিডনিতেই আজকাল আসতে চায় না। ও ঘরে মোবাইলের ঝংকার। নির্ঘাত বিড্ডুদা কাল রাত থেকে ফোন করে চলেছে বারবার। নিয়মভঙ্গের মেনুটা এবার জানাতেই হবে। উঠে যেতে যেতে রচনা মনস্থির করল, স্বাদের পার্শে মাছটা খাওয়া হয়নি মায়ের, ওটা থাকবেই, সঙ্গে ভেটকি আর চিংড়ি। সর্ষে বাটার একটা আইটেমই যথেষ্ট, সুতরাং ভেটকির পাতুরি নয়, ফ্রাই। ফোন তুলে মনিটরে নামটা দেখে রচনা অবাক। বরুণ? আশ্চর্য, এখন কেন? বরুণের তো এখানে ফোন করার একটাই সময়, বিকাল 5টা, মানে সিডনির 9:30, ডিনারের পর। রচনা বিস্মিত স্বরেই বলল, কি গো তুমি, আজ জলদি জলদি অফিস থেকে ফিরেছ নাকি? না, ঠিক টাইমেই এসেছি, এখন তোড়জোড় করছি শোয়ার। সে কি, সবে তো তোমার সন্ধে 7:30। নো ম্যাডাম, এখানে এখন 9:30। দিনভর খুব ট্রেস গেছে আজ, একটু তাড়াতাড়ি ঘুমাবো। কি আবল তাবল বকছে বরুণ? টাইম জোনের ফারাকটা দুম করে 2 ঘন্টা বেড়ে যেতে পারে নাকি? বেশি নেশা টেশা করেনি তো? একা থাকলে পানের মাত্রা চড়ে যায় বরুণের, তখন আবার দিন রাত্রের হিসেব থাকে না। ওপারে বরুণ হা হা করে হাসছে। বহুত ঘাবড়েছ মনে হচ্ছে।
আরে বাবা, আমি এখন সিডনিতে নেই, আমি নিউজিল্যান্ডে, কুইন্সটাউনে। ও তাই বলো, ট্যুরে গেছো বুঝি? নো, গ্যামন ইন্টারন্যাশনালের মাইনিং ডিভিশনের হেড হয়ে জয়েন করলাম আজই। আবার চাকরি ছাড়লে তুমি? মাচ বেটার প্রসপেক্ট রুনা। গ্যামনের এটা গ্লোবাল হেড অফিস, অ্যান্ড আই অ্যাম দ্য সোল ইনচার্জ। ডাবল স্যালারি, 3 গুণ পার্কস, হিউজ স্টক অপশন। কি চমৎকার একটা ভিলা দিয়েছে, তুমি ইমাজিন করতে পারবে না। লেক ওয়াকাটিপুর একদম কাছেই। হুট করে চলে গেলে? তোমাকে হাচিনস্তানে নোটিশ দিতে হয়নি? ওটা ম্যানেজ করা গেছে, বেশ কিছু শেয়ার ফোরগো করতে হলো, যেমন ওটা পুষিয়ে দেবে। ও, তা আগে তো আমায় কিচ্ছু জানাওনি। এত ঝটপট ঘটে গেল, আমি তেমন সিরিয়াসলি চেষ্টাও করিনি। তুমি যেদিন গেলে তার পরের দিনই এলো অফারটা, অ্যান্ড আই ওয়াজ সিম্পলি ফ্লোরড। তারপরেও তো 7-8 দিন গেছে, রোজ ফোন করেছো, অথচ এই নিউজটা বেমালুম চেপেছিলে। কেমন সারপ্রাইজ দিলাম বলো। এবার এপ্রিলে যখন নিউজিল্যান্ডে বেড়াতে এলাম, তখন বলনি কুইন্সটাউনে থাকতে পারলে বেশ ভালো হতো? মাত্র 6 মাসের মধ্যে ইচ্ছাটা পূরণ হয়ে গেল, ঠিক কি না? রচনা অস্বীকার করতে পারল না। এমন একটা বাসনা সে প্রকাশ করেছিল বটে। কুইন্সটাউনের মতো অপরূপ এক শহরে বাস করবে ভেবেও আনন্দ হচ্ছে, তবু যেন একটা খচখচ। এত বড় একটা সিদ্ধান্ত একা একাই নিয়ে ফেলল বরুণ, অন্য একটা দেশে পাড়ি জমালো তাকে না জানিয়েই। এ কি চমকে দেওয়া, নাকি এক ধরনের উপেক্ষা? এক টাইম জোনে বাস করা সত্ত্বেও তারা দূরে সরে যাচ্ছে না তো? রচনাও তো একটা চাকরি করে, হতে পারে বরুণের তুলনায় মাইনে করি নগণ্য, তবু সেটাও তো বরুণের মাথায় রাখা উচিত ছিল। ও প্রান্ত থেকে আবার বরুণের গলা, মালপত্র সব মেটিকুলাসলি প্যাক করিয়েছি, কালই এসে যাবে। দেখো, তোমার একটি জিনিসও এবার মিসিং হবে না। তার মানে আমায় আর সিডনি যেতে হবে না? কেন যাবে? মেলেই রেজিগনেশন পাঠিয়ে দাও, অ্যান্ড কাম টু স্ট্রেট টু কুইন্সটাউন। আমি ঘরদোর সব সাজিয়ে রাখছি, অফকোর্স আমার কোম্পানি স্যাল অ্যারেঞ্জ এভরিথিং। বরুণের স্বর ঝলমল করছে। রাজাকে কাল বললাম, ও তো হাইলি থ্রিল্ড। এখন থেকেই নাকি প্ল্যান শুরু করবে ক্রিসমাসে কোথায় কোথায় যাওয়া যায়। বাই দা বাই, তোমার ওদিকের কি খবর? সব চলছে ঠিকঠাক? বাবার শরীর? প্রোগ্রাম শিডিউল মতোই হবে তো? আমার মা বাবা কেউ আজ গিয়েছিল কি ও বাড়ি? হোপফুলি টাকা পয়সার কোনো সমস্যা? রেওয়াজ মাফিক প্রশ্ন করে চলেছে বরুণ। কিছু শুনছে রচনা, বেশিরভাগটাই শুনছিল না। জানে তো, একই টাইম জোনের ওই মানুষটাও সত্যিই কোনো উত্তরের অপেক্ষায় নেই, শুধুই নিয়ম রক্ষা করে চলেছে। ক্ষণপূর্বের অভিমান ছাপিয়ে রচনার মাথায় এখন এক নতুন ভাবনা। আবার একটা নতুন জায়গায় গিয়ে পড়বে, অনেক কিছুই সাজাতে হবে নতুন করে। কলকাতা লন্ডনের সঙ্গে টাইম জোনের ফারাক মিলিয়ে কি জ্বালা। কাঁচা সালোয়ার কামিজ ইস্ত্রি করছিল রচনা, কেবিন লাগেজে ভরে ফেলতে হবে। মার শেষ কাজ নির্বিঘ্নে চুকে গেছে, বাবার বন্দোবস্তও কমপ্লিট। এবারের মতো কলকাতা বাসের মেয়াদও ফুরিয়েছে, আর রাতে তার রচনা রওনা হওয়ার কথা। সিঙ্গাপুর, সিডনি, ক্রাইস্টচার্চ ছুঁয়ে কুইন্সটাউন পৌঁছতে পৌঁছতে পরশু সকাল, নাকি কুইন্সটাউনের দুপুর, এখনও হিসেব কষা হয়নি রচনার। প্লেনে যেতে যেতে সারবে কাজটা। পিছন থেকে বামা কণ্ঠ, রেখে দিন না, আমি করছি। রচনা ঘুরে তাকালো। নতুন কাজের মেয়েটা সুলেখা,
মার স্মৃতিচারণা অনুষ্ঠান চুকে যাওয়ার পরদিনই পাঠিয়েছে বরুণের মা। বছর 30 বয়স, বর ট্যাক্সি চালাতো, বিয়ের পরপরই বিশ্রী এক অ্যাক্সিডেন্টে মারা গেছে বেচারা। তারপর থেকেই সেন্টারে সেন্টারে আয়ার কাজ করতো সুলেখা। নানান কিসিমের বাড়ি ঘুরে ঘুরে গুমুদ ঘাটার বদলে কোনো একটা নির্ঝঞ্ঝাট পরিবারে থিতু হতে চাইছিল মেয়েটা। মাইনে একটু বেশিই নেবে, তা হোক, 24 ঘন্টা বাবার দেখাশোনাটা তো হবে। বাবা মার কাজের লোকের ব্যাপারে রচনা বেশ খুঁতখুঁতে, তবে সুলেখাকে তার যথেষ্ট পছন্দ হয়েছে। সভ্যভাব্য, কথাবার্তায় বিনয় আছে, সহবত জানে, কথার মাঝে অযথা ফোড়ন কাটে না। একেবারে অশিক্ষিতও নয়, ক্লাস 9 অবধি পড়েছে। তেমন দরকার হলে বাবাকে খবরের কাগজ পর্যন্ত পড়ে শোনাতে পারবে। সুলেখাকে রেখেছে বলে বাকিদের রচনা ছাড়িয়ে দিয়েছে এমন কিন্তু নয়। রান্না কমলাই করে দিয়ে যাবে রোজ। বাসন মাজা, ঘর মোছার জন্য সরস্বতী তো থাকছেই। তারা কেউ ডুব মারলেও আর অসুবিধা নেই, সুলেখা সামলে নেবে। সুলেখার রান্নার হাত মন্দ নয়, রচনা পরখ করে নিয়েছে। এই মুহূর্তে তার হাতের কাজ কেড়ে নিয়ে করার ইচ্ছেটাও ভালো লাগলো রচনার। স্ত্রী সুলেখাকে ছেড়ে দিয়ে ঘরের হাতলওয়ালা চেয়ারটাতে এসে বসেছে। 11:45 বাজে, এবারে স্নানে ঢোকা দরকার। প্লেনে একদম ঘুম হয় না। দুপুরে খেয়ে দিয়ে একটু গড়িয়ে নিতে হবে। গোছগাছ শেষ, বাকিটুকুর জন্য বিকেল সন্ধে তো আছেই। ওবেলায় অবশ্য শ্বশুরবাড়ির কেউ না কেউ আসতে পারে, তাতে আবার খানিক সময় নষ্ট। ভাবনা সরিয়ে সুলেখাকে নিয়ে পড়ল রচনা। সব কিছুই পাখি পড়ার মতো বুঝিয়েছে, তবু শেষ লগ্নে আরেকবার বাজিয়ে দেখলে ক্ষতি কি? হাতলে দুহাত ছড়িয়ে মাস্টারনি ধাঁচে রচনা বলল, তোমার ডিউটিগুলো সব মনে আছে তো? হ্যাঁ দিদি। স্ত্রী চালাতে চালাতে সুলেখা ঘাড় নাড়ল। দোকান বাজার করা, দুধ আনা, টাইম ধরে ধরে মেসোমশাইকে ওষুধ খাওয়ানো, খেতে দেওয়া, দুবেলা 4 বার চা। আরও আছে, আরও আছে। জানি তো, মোড়ের ডেকোরেটরের দোকানটায় প্রতি মাসে ইলেকট্রিক বিল, টেলিফোন বিল দিয়ে আসতে হবে। তাছাড়া মেসোমশাইয়ের মোবাইলে টাকা ভরা। আমি কখন কখন ফোন করব খেয়াল আছে নিশ্চয়ই? হ্যাঁ দিদি, সকাল 7টায়, দুপুর 12টায়, বিকেল 5টায় আর রাত 11টায়। আমার ওখানে তখন কটা জানো? দুপুর 1:30টা, সন্ধে 6:30, রাত 11:30। আর শেষ যখন কল করব তখন আমার ওখানে পরদিন ভোর 5:30। সুলেখা ফ্যাল করে তাকালো। মানে? যেখান থেকে ফোন করব সেখানকার ঘড়ি 6.5 ঘন্টা এগিয়ে যে। ও, সুলেখা যেন একটু উদাস। কি আজব, এখানে যখন রাত, ওখানে তখন পরদিন ভোর, অথচ পৃথিবী একটাই। এরকম কি করে হয় গো দিদি? ভূগোলে পড়নি? না তো। তাহলে বুঝবে না, জটিল ব্যাপার বলে সামান্য থমকালো রচনা। ভূগোলের নিয়ম জানা সত্ত্বেও টাইম জোনের তফাৎটা ঠিক সেই কি বুঝতে পারছে আজকাল? ছেলে এখন থাকবে 12 ঘন্টার দূরত্বে। ভেবেছিল সুবিধে হলো, সকাল 8টা আর রাত 8টায় ধরবে ছেলেকে। কিন্তু রাজা তো তাকে কাল স্পষ্ট বলে দিল, 2বার ধরার চেষ্টা করলে দিনভর স্কাইপ বন্ধ রাখবে সে। বরুণ এক টাইম জোনে বাস করেও তার নাগালে থাকে কি? দীর্ঘশ্বাস গোপন করে রচনা বলল, তুমি কিন্তু আমার মোবাইলে ফোন করতে পারো যে কোনো সময়। যদি আমি ব্যস্ত থাকি, নাও ধরি, কুক বাজার পর যা বলার বলে দেবে। পারবে তো?
ঢক করে ঘাড় নেড়ে দিল সুলেখা। কোথায় কি আছে সব দেখে নিয়েছো? বাবা কিন্তু কিচ্ছু খবর রাখে না। আপনি নিশ্চিন্তে থাকুন দিদি, আমি সব সামলে নেব। সরু চোখে সুলেখাকে একটু জরিপ করল রচনা। মেয়েটার বেশ আত্মবিশ্বাস আছে, পারবে বলে মনে হয়, কিন্তু তার নিজের মধ্যে কেন যে তেমন প্রত্যয় জাগছে না। শুধুই মনে হচ্ছে টাইম জোনের ফারাক সামাল দেওয়া দুরূহ হয়ে উঠছে দিন দিন। বকবক থামিয়ে রচনা উঠে দাঁড়ালো। চটপট স্নান সেরে এসে বসেছে খাওয়ার টেবিলে বাবার সঙ্গে। আজ সাদাসিধে মেনু, ডাল, পেঁপের তরকারি, মাছের পাতলা ঝোল আর ভাত। কম মশলার রান্না পছন্দ নয় পরিমলের, তবু বাবার জন্য এই ধরনের খাবারই হবে এখন থেকে। রচনাই স্থির করেছে। হাই প্রেশারের রুগীর রিচ খানা পরিপূর্ণ বর্জন করাই তো ভালো, বিশেষত অম্বলের ব্যাধি যখন আছেই। পরিমল নীরবে খাচ্ছিল, চোখ তুলে একবার মেয়েকে দেখে নিয়ে আবার আহারে মগ্ন। বাবার এত চুপচাপ থাকাটা রচনার সহ্য হচ্ছিল না। ভাত ভাঙতে ভাঙতে বলল, গুম মেরে থাকছো কেন? কথা বলো, যা খুশি। কোনো প্রতিক্রিয়া নেই, চলছে আঙুল, নড়ছে মুখ, ব্যাস ওইটুকুই। না, বাবাকে একটু সময় ফেরাতেই হবে। রচনা গলা উঁচিয়ে বলল, আমি তো আজ চলে যাচ্ছি বাবা, সিডনি নয়, একেবারে কুইন্সটাউন। এবারেও কোনো সাড়া শব্দ নেই, শুনছে কিনা বোঝাই গেল না। রচনা আরও গলা ওঠালো, তুমি যাবে সেখানে? দারুণ সুন্দর জায়গা, বিশাল লেক, নীল জল টলটল করছে, বরফে ঢাকা পাহাড়, ধোঁয়া নেই, ধুলো নেই, কলকাতার মতো ক্যালোর ব্যালোর নেই। এতক্ষণে মুখ তুলেছে পরিমল। কেমন একটা ফ্যাস ফ্যাসে স্বরে বলল, তোর মা একবার শান্তিনিকেতন যাবে বলছিল, পৌষ মেলার সময়। কি কথার কি জবাব! জোর করে পরিমলকে নিজের প্রসঙ্গে টানতে চাইল রচনা। বলল, কাছেই অনেক ফিওর্ড আছে, সমুদ্রে ঢুকে আসা জলে ইয়া ইয়া উঁচু উঁচু পাহাড়, তুমি খুব এনজয় করবে। তোর মা কখনো গোপালপুর যায়নি, একবার গেলে হয় না রে? বাবা প্রলাপ বকছে কেন? বাবার সোডিয়াম কমলো নাকি? প্রসঙ্গ আবার সামান্য ঘোরালো রচনা। বলল, নিউজিল্যান্ডে এলে তোমাকে একটা নতুন জিনিস খাওয়াবো, হরিণের মাংস। জানো তো, ওখানে শুধু খাওয়ার জন্যই হরিণের চাষ হয়। সুগার বেড়ে গিয়ে তোর মা নারকেল নাড়ুটা বড্ড মিস করতো। আচ্ছা, গুড় দিয়ে খেলেও কি ক্ষতি হয় সুগারের? উফ, ফের মার চক্কর। ভেবে চিনতে আবার স্টিয়ারিং ঘোরালো রচনা। বলল, নিউজিল্যান্ডে কি ভালো উল পাওয়া যায়, আহা, ওই উলের সোয়েটার পরলে ঠান্ডা তোমায় ছুঁতেই পারবে না। তোর মা উল বোনাটা একেবারেই ছেড়ে দিল। কি স্পিডে আঙুল চলতো এক সময়, মাত্র একদিনে তোর একটা জামা বুনেছিল। রচনা হাল ছেড়ে দিল। হঠাৎই কেন যেন একটা কান্না উঠে আসছে বুক থেকে। কেন যেন মনে হচ্ছে আজ প্লেনে চড়ে রচনা নয়, বাবা এই ছোট্ট দুকামরার ঘরে বসেই এবার চলে যাচ্ছে অন্য কোনো টাইম জোনে। শত চেষ্টাতেও সেখানে আর যোগাযোগ করা সম্ভব নয়। গত 16 বছরে কত কত টাইম জোনে বাস করেও রচনা বাবার নাগাল হারায়নি, কিন্তু এবার যেন একেবারে অসহায়। রচনা ডুকরে উঠল। মা মারা যাওয়ার পর এই প্রথম। বাবার জন্যে নাকি নিজের জন্যে রচনা জানে না।
আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করো আর পরিচিত ও প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো নতুন গল্পের জন্যে। অনেক ধন্যবাদ। নমস্কার।